ভারতের উত্তরপ্রদেশের একটি ছোট শহর অযোধ্যা। একদিকে মুঘল স্থাপত্যের নিদর্শন বাবরি মসজিদ, অন্যদিকে কোটি কোটি হিন্দুর বিশ্বাস ভগবান শ্রীরামের জন্মভূমি। একই জায়গা, কারো কাছে মন্দির, কারো কাছে মসজিদ। তবে প্রশ্ন একটাই, এটা কি মসজিদ নাকি মন্দির, নাকি মন্দিরের উপর গড়া মসজিদ? কয়েক বছর ধরে এই শহরটি ভারতের সবচেয়ে বড় ধর্মীয় ও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। এই প্রশ্নগুলোর ঐতিহাসিক প্রেক্ষাপট অনুসন্ধান করতেই আজকের ভিডিও। চলুন শুরু করা যাক। বাবরি মসজিদের আদ্যোপান্তের ইতিহাস। তথ্য দিগন্তে আপনাকে স্বাগতম। 1528 সাল ভারতবর্ষে হয় মুঘল শাসনের সূচনা। মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি অযোধ্যায় একটি মসজিদ নির্মাণ করেন। সম্রাট বাবরের নাম অনুসারে এর নাম রাখা হয় বাবরি মসজিদ। এ মসজিদ নির্মাণ শুরু থেকেই এ নিয়ে চলে মতপার্থক্য। এর পেছনের কারণ বুঝতে গেলে বাবর ও সেই সময়ের রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে জানা জরুরি। বাবর মূলত ভারতীয় ছিল না, তিনি উজবেকিস্তান থেকে এসেছিলেন। বাবর মূলত ছিলেন তৈমুরের বংশধর, আর তার মা ছিলেন চেঙ্গিস খানের বংশধর। বাবর বিভিন্ন যুদ্ধে জয়লাভের জন্য তিনি অনেক জিহাদি স্লোগান ব্যবহার করতেন। শুধু তাই না, জয়লাভের জন্য অনেক সময় হিন্দু নির্যাতন করতেন। এই কারণেই হিন্দু সম্প্রদায় তাকে পছন্দ না করার অন্যতম কারণ ছিল। আবার রামের জন্মভূমিতে মসজিদ নির্মাণ, তাও আবার বাবরের নামে, এ নিয়ে শুরু থেকেই ক্ষোভ পুঞ্জীবিত হতে থাকে। যদিও তৎকালীন নথিপত্রে কোথাও সরাসরি লেখা নেই এই মসজিদ নির্মাণের জন্য কোনো মন্দির ভাঙা হয়েছিল কিনা, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম চলছিল মসজিদ না মন্দির এ বিতর্ক। এ দীর্ঘ বিতর্ক সৃষ্টি করে দুই পক্ষের দুই ইতিহাস। হিন্দুদের একাংশ দাবি করেন এই স্থানটি ভগবান শ্রীরামের জন্মভূমি। এখানে আগে রাজা বিক্রমাদিত্যের তৈরি একটি রাম মন্দির ছিল। সেই মন্দির ভেঙে তার উপর মসজিদ নির্মাণ করা হয়। মসজিদের স্তম্ভ ও পাথরে হিন্দু ধর্মীয় খোদাই চিহ্ন রয়েছে। এই দাবি কেবল যতটা ইতিহাস নয়, তার চেয়েও বেশি বিশ্বাস ও আবেগের প্রশ্ন হয়ে ওঠে। অন্যদিকে মুসলিমদের বক্তব্য, কোনো মন্দির ভাঙার প্রমাণ নেই, জায়গাটি তখন ফাঁকা ছিল। মসজিদের নকশা ছিল তৎকালীন মুঘল ও স্থানীয় শিল্পরীতির অংশ। বহু মুঘল স্থাপনাতেই এমন কারুকাজ দেখা যায়। তাদের কাছে বাবরি মসজিদ ছিল একটি বৈধ ও পবিত্র উপাসনালয়। মুঘল আমলে এই বিতর্ক বড় আকার নেয়নি, কারণ তখন রাজনৈতিক ক্ষমতা ছিল শক্তিশালী। কিন্তু সময় বদলায়, মুঘল শাসন দুর্বল হতে থাকে, আর তখনই ধর্মীয় বিশ্বাসগুলো রাজনৈতিক ভাষা পেতে শুরু করে। একটি হিন্দু সংগঠন 1853 সালে দাবি করে পূর্বের ন্যায় মসজিদের নিচেই মন্দির। মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে, আর মুসলিমরা হয় বদ্ধপরিকর মসজিদের পবিত্রতা রক্ষার। কয়েক দশকের জমে থাকা ক্ষোভের প্রথম বিস্ফোরণ ঘটে 1855 সালে। শুরু হয় মসজিদকে নিয়ে হিন্দু মুসলিম দাঙ্গা। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ প্রশাসন ভারতের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়। ভারতীয় উপমহাদেশে শুরু হয় ব্রিটিশ শাসন। ব্রিটিশ শাসন শুরু করে বিভাজনের রাজনীতি। তাদের মূল থিম ছিল ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ ভাগ করো, শাসন করো। ধর্মীয় পরিচয় আলাদা করে চিহ্নিত করা। মন্দির মসজিদ প্রশ্ন প্রশাসনিক নথিতে ঢুকে যায়। ব্রিটিশরা আবার যাতে দাঙ্গা না লাগে সেজন্য 1859 সালে ব্রিটিশরা প্রথমবারের মতো মসজিদের চারপাশে রেলিং দেয়। ভেতরে মুসলিমদের নামাজ, বাইরে হিন্দুদের পূজা। ব্যাস,
শুরু হলো বিভাজনের স্থায়ী রূপ। মূলত এটা ছিল ব্রিটিশদের সেই পূর্ব ঘৃণ্যনীতিপন্থা, ভাগ করো, শাসন করো। এ ভাগের ফলে হিন্দু মুসলিমদের হৃদয় ভাগ হয়ে যায়। 1947 সালে ভারত স্বাধীন হয়, কিন্তু মসজিদ মন্দির বিতর্ক কোনো সুরাহা হয়নি। 22 ডিসেম্বর 1949 রাতের অন্ধকারে এক নাটকীয় ঘটনা ঘটে। বাবরি মসজিদের ভেতরে পাওয়া যায় রামলালার মূর্তি। মুসলিমরা বলেন এটি গোপনে স্থাপন করা হয়েছে, হিন্দুদের একাংশ বলেন এটি অলৌকিক ঘটনা। মূলত সেটা ছিল সাধারণ ধর্মপ্রাণ হিন্দুদের আবেগকে কাজে লাগিয়ে দাঙ্গা সৃষ্টি করা, আর এজন্য রাতের আধারে মসজিদে মূর্তি রাখা হয়। পুরো তৎকালীন সরকার দাঙ্গা এড়াতে পুরো চত্বরে তালা ঝুলিয়ে দেয়। এরপর শুরু হয় রাজনৈতিক ঘুঁটি চাল, যা বর্তমানেও বিদ্যমান। রাজনৈতিক ঘুঁটির প্রথম চালটি ছিল মসজিদে তালা থাকবে, কিন্তু একজন পুরোহিত ভিতরে পূজা করতে পারবে, তবে নামাজ পড়া যাবে না। 1980-র দশকে বিশ্ব হিন্দু পরিষদ, ভিএইচপি, আরএসএস, বিজেপি রাম মন্দির আন্দোলনকে গণ রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। শুরু করে রথযাত্রা, স্লোগান, সভা, সেমিনার, সাথে কলমযুদ্ধ। অযোধ্যা হয়ে ওঠে মসজিদ না মন্দির কেন্দ্রিক ভোটের প্রতীক। অযোধ্যা বিতর্ক চলে যায় অযোধ্যা আদালতে। আইনজীবী উমেশচন্দ্র পাণ্ডের আবেদনের প্রেক্ষিতে ফৌজাবাদ জেলা জজ কে.এম. পাণ্ডে আদেশ দেন তালা খুলে দিতে। এ তালা খুলে দেওয়ার পিছনে ছিল আর এক রাজনৈতিক স্বার্থ। তৎকালীন রাজীব গান্ধী সরকারের ঐতিহাসিক শাহবানু মামলা। এ মামলা নিয়ে মুসলিম সমাজকে খুশি করার পর তারা হিন্দু ভোট ব্যাংক ধরে রাখার জন্য মসজিদের তালা খুলে দেন। এ তালা খুলে দেবার পর শুরু হয় নতুন উত্তেজনা। মুসলিমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তারা গঠন করে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি। বিপরীত দিকে বিশ্ব হিন্দু পরিষদ তথা আরএসএস সারা দেশব্যাপী শুরু করে মন্দির নির্মাণের কর্মসূচি, যা শিলান্যাস কর্মসূচি নামে পরিচিত। এই তালাখোলাকে কেন্দ্র করে ভারতে বিভিন্ন স্থানে হিন্দু মুসলিমের ভিতর সংঘর্ষে জড়ানোর তথ্য পাওয়া যায়। অবশেষে মসজিদ না মন্দির এই বিতর্কিত ককটেল বিস্ফোরণ ঘটে 6 ডিসেম্বর 1992 সালে। লক্ষাধিক করসেবক উগ্র হিন্দুত্ববাদী মানসিকতা নিয়ে অযোধ্যায় জড়ো হন দুপুরের দিকে। মসজিদের গম্বুজে উঠে পড়েন উন্মত্ত জনতা। কয়েক ঘণ্টার মধ্যে 3টি গম্বুজ মাটিতে মিশে যায়। রাষ্ট্র তখন নীরব দর্শক। সেই পূর্বের ন্যায় রাষ্ট্র শুরু করে রাজনৈতিক হিসাব। মসজিদ ধ্বংসের খবর ছড়িয়ে পড়ে বিদ্যুৎ গতিতে। মুম্বাই, দিল্লি, গুজরাট, কলকাতাসহ ভারত জুড়ে শুরু হয় ভয়াবহ সাম্প্রতিক দাঙ্গা। 2000-এর বেশি মানুষ সেদিন নিহত হয়, যার অধিকাংশই ছিলেন সাধারণ মানুষ। রাষ্ট্র যথারীতি শুরু করে গতানুগতিক তদন্ত কমিশন। শুরু হয় ভোটের হিসেবের সমীকরণ, আঁকা হয় রাজনীতির খাতায়। এত প্রাণহানি নিয়ে হয় মামলা, কিন্তু শাসক গোষ্ঠীর অবস্থা দাঁড়ায় যে কোন ডাল ধরব আর কোন ডালে ভোট বেশি হবে, সেই হিসেবে আটকে যায় ঘৃণিত বাবরি মসজিদের হতাহতের বিতর্ক। অবশেষে এলাহাবাদ হাইকোর্টের মামলার এক পর্যায়ে কোর্ট নির্দেশ দেয় মাটির নিচে মন্দির আছে কিনা তার জরিপ কাজ চালানোর জন্য। ইন্ডিয়ার ভূতাত্ত্বিক বিভাগ এএসআই খনন কাজ চালায়। মসজিদের নিচে একটি অ-ইসলামিক কাঠামোর ভিত্তি পাওয়ার দাবি করে বসে, কিন্তু কিছু স্তম্ভ ও পাথরকে মন্দির সংক্রান্ত বলা হয়। কিন্তু গবেষকদের দাবি, একটা মন্দির প্রমাণ করার জন্য যে সকল তথ্য ও উপাত্ত প্রয়োজন ছিল তার কোনো যথেষ্ট প্রমাণ ছিল না। মুসলিম পক্ষের বক্তব্য, এটি বৌদ্ধ বা অন্য স্থাপনাও হতে পারে, রাম মন্দির ছিল এমন অকাট্য প্রমাণ নেই। 9 ডিসেম্বর 2019 ভারতের সুপ্রিম কোর্ট রায় দেয় 2.77 একর জমি রাম মন্দির ট্রাস্টকে দেওয়া হবে। সাথে উল্লেখ করেন 1949 ও 1992 সালের ঘটনা ছিল আইনের লঙ্ঘন। এখানেই সমাপ্তি, কিন্তু এত মানুষ হত্যার
কোনো হত্যাকারী বা উস্কানিদাতার বিচার তো দূরের কথা, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি যারা ক্ষতিগ্রস্ত, তাদের বিচার তো দূরের কথা, সামান্য ক্ষতিপূরণ ঘোষণাও দেওয়া হয়নি। তবে এ রায়ে কোর্ট মুসলিমদের জন্য 5 একর বিকল্প জমি দেওয়ার জন্য বলে, যেখানে মসজিদ নির্মাণ হবে। এমনকি ওই বিতর্কিত সার্ভের উপর ভিত্তি করে বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের অনুমতি দেন। অথচ সে সার্ভে যথেষ্ট নিরপেক্ষতা এবং বৈজ্ঞানিক ভিত্তির অভাব ছিল। যাই হোক, বর্তমান অযোধ্যায় মোদী সরকারের আমলে রাম মন্দির নির্মাণ হয় রাষ্ট্রীয় গুরুত্বে। হিন্দুত্ববাদী মোদী সরকার ধর্মকে পুঁজি করে এখানেও ভোট ব্যাংক হিসেব আগে কষে নিয়েছে। কেননা মোদী সরকার যদি সমতায় বিশ্বাস করত, তাহলে মসজিদ মন্দির একসাথে উদ্বোধন করতেন। অথচ নতুন মসজিদের কাজ শুরু হয় ধীর গতিতে, যা কবে শেষ হবে সেই প্রশ্ন থেকেই যায়। একটা প্রবাদে আছে, রাজনৈতিক শক্তি যখন দুর্বল হয় তখন ধর্মের আশ্রয় নেয়। আর এই প্রবাদের নিকৃষ্ট উদাহরণ হল মোদী সরকার। আর এই রাজনৈতিক ঘৃণিত হিন্দুত্ববাদী ন্যারেটিভ যারা বুঝতে পেরেছে, তারা পরবর্তীতে বিভিন্ন অনুশোচনাও করেছে। তার একটি জ্বলন্ত উদাহরণ হল বলবীর সিং। ইতিহাসের এক অদ্ভুত ও বিস্ময়কর মোড় হল বলবীর সিংয়ের কাহিনী। 1992 সালে বাবরি মসজিদের গম্বুজে যারা প্রথম আঘাত করেছিলেন, বলবীর সিং ছিলেন তাদের মধ্যে অন্যতম। কিন্তু এই ধ্বংসযজ্ঞের পর চরম মানসিক অনুশোচনা থেকে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে রাখেন মুহাম্মদ আমির। রাজনীতির দাবার চালের বাইরে এটি এক ব্যক্তিগত রূপান্তরের বিরল ইতিহাস। মূলত বাবরি মসজিদকে কেন্দ্র করে রাজনৈতিক শক্তিগুলো প্রজন্মের পর প্রজন্ম ধর্মকাট খেলেছে। অযোধ্যায় আজ মন্দির দাঁড়িয়ে আছে, কিন্তু প্রশ্ন রয়ে গেছে এই দীর্ঘ ইতিহাসে, কে জিতল, কে হারল? মন্দির মসজিদ নয়, এই গল্প আসলে মানুষের রক্তের গল্প। সকল ধর্মের একটা সমান শিক্ষা আছে। ধর্ম হল সততা, ন্যায়পরায়ণতা, মূল্যবোধ, মানব কল্যাণের। কিন্তু রাজনৈতিক দলগুলো যুগে যুগে ধর্মকে পুঁজি করে তারা ক্ষমতার কাঠ খেলেছে। ভিডিওটি এ পর্যন্তই। নতুন কোনো তথ্যের পসরা নিয়ে আমরা আবার ফিরব। ততক্ষণ ভালো থাকুন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সহায়তা করুন।